ভোট দিতে যায়। এখন বিএনপি আওয়ামী লীগ সেটা কোনো কথা নয়। আজকে আওয়ামী লীগের একজন ভোটার যদি জানে বা বুঝে যায় যে নির্বাচনের ফলাফল তো আগেই নির্ধারিত, কোন সিটে কে এমপি হবে এটা তো ঢাকা রাজধানীর উচ্চ পর্যায়ে টেলি থেকে নির্ধারিত হয়ে গিয়েছে। আমি সেখানে গিয়ে ভোট দেব বা না দিব তাতে তো কোনো তার কোনো এফেক্ট বা তার কোনো প্রভাব তো নির্বাচনের ফলাফলের উপরে পড়ছে না। তাহলে কেন আমি ভোট দিতে যাব? এর ভেতরের কথাটি হচ্ছে এই যে নির্বাচন নামক যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি এই সরকার সম্পূর্ণ ধ্বংস এবং এই নির্বাচনের উপরে যে মানুষের যে আস্থা, সেই আস্থা বিরোধী দলের তো দিয়েছে, এমনকি 7ই জানুয়ারি প্রমাণ করেছে যে যারা আওয়ামী লীগ করে তাদের ওই নির্বাচনী ব্যবস্থা করেছে। এটাই আজকে আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। সরকার তার হঠকারিতার কারণে হয়তো তার ক্ষমতায় থাকতে যায়, মূল ক্ষমতায় থাকতে যায়, কি কারণে ক্ষমতায় থাকতে যায় আমি সময় পেলে একটু পরে বলবো। তার আগে যে কথাটি আমি বলছি সেটা সরকার তাদের হঠকারী আচরণের কারণে, ক্ষমতা লিপ্সার কারণে তারা বাংলাদেশের 7ই জানুয়ারি একটি অভিশাপ এবং বাংলাদেশকে সেই অভিশাপ থেকে বের হয়ে আসতে পারে অনেক ক্ষয় করতে হবে। আমরা চেষ্টা করছি, কিন্তু আমি এই সঙ্গে বলবো, আমি খোলামান নিয়ে বলছি, এই বাংলাদেশকে এই অভিশাপ থেকে মুক্ত করার দায়িত্ব শুধু বিএনপির নয়, শুধু গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণের নয়, এই দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগের উপরে বর্তায় এই কারণে যে আওয়ামী লীগ যদি সত্যিকার বিশ্বাস করে যে তারা এক মানুষের দল, তাদের দলের নাম আওয়ামী লীগ, বাংলা অনুবাদ করে এরকম হয়, তারা উর্দু ভাষাভাষীদের সমালোচনা করে কিন্তু নিজের নামটি তারা আজকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। সেই আওয়ামী লীগ কিন্তু আজকে হোক, কালকে হোক, পরশু হোক, যেহেতু তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে, আসলে পক্ষে হোক বা নাই, তাদেরকেও কিন্তু একদিন না একদিন জবাবদিহি করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস তারা কেন করছে, এই প্রশ্নের জবাব তাদের একদিন না একদিন দিতে হবে। অনেক কথা বলার আছে, কিন্তু বক্তব্য হয়তো দীর্ঘ করার সুযোগ নেই, আমাদের সময় কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে। আমি এই কথাটি বলছি যে বিদেশিরা তাদের ইচ্ছা সেটা তারা প্রকাশ করছে, এখানে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। একটি সমস্যা যেমন মনস্তাত্ত্বিকতার সমস্যা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতিকেরা, বিশেষ করে আওয়ামী লীগ, তাদের যে মনস্তাত্ত্বিক গঠন প্রক্রিয়া, আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের রাজনৈতিক বা সিদ্ধান্ত গ্রহণ যারা করে থাকেন, স্টেট ডিপার্টমেন্ট বলুন, ফরেন অফিস বলুন, তাদের ইউরোপের হাই রিপ্রেজেন্টেটিভের অফিস বলুন, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা আর বাংলাদেশের আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক অবস্থা, বাংলাদেশের মানুষের সাধারণভাবে যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেটা কিন্তু এক। প্রথম। দ্বিতীয় কথা, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আর বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু এক নয়। যেমন ছোট উদাহরণ দিই, বাংলাদেশে সবার উপরে যিনি আছেন, চোখের ইশারা দিলেন সিদ্ধান্ত। আমেরিকার যুক্তরাষ্ট্রে এভাবে কিন্তু কেউ সিদ্ধান্ত দিতে পারে, সেখানে যে প্রক্রিয়া আছে। মনে করবেন না যে বাইডেন সাহেব চোখের ইশারা দিলে সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে এসে ক্যাপচার করে নিবে তারা। ইউক্রেনের উপরে 2 বছর যাবত যুদ্ধ করছে, বাইডেন সাহেবের ইচ্ছা কিন্তু এত সহজে প্রতিফলিত হয় না। তাকে সিনেটের ভিতর দিয়ে যেতে হয়, তাকে কংগ্রেসের ভিতর দিয়ে যেতে হয়, তাকে স্টেট ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে হয়, তাকে ডিফেন্স ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে হয়, তারপরে সিদ্ধান্ত দিতে হয়। কাজে
এটা নয় যে যে যা খুশি একটা ইচ্ছা করলো সেই ইচ্ছার অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল, বাস্তবায়ন হয়ে গেল। সেভাবে সভ্য জগতের সরকার সেভাবে চলে না বাংলাদেশ। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশ জনগণের দেশ, আমি আর তৃতীয়ত দেখুন, সদিচ্ছা সবাই আছে বাংলাদেশে, তারা গণতন্ত্র দেখতে যায়, কিন্তু তারপরেও একটি ফ্যাক্টর থাকে, আপনারা জানেন ব্যবসা বাণিজ্য ইকোনমিটাকে আমরা ব্যবসা বাণিজ্য সাধারণ কথায় বলি, সফিস্টিকেটেড ভাষায় বলা হয় যে ইকোনমিক ইন্টারেস্ট। সেই ইকোনমিক ইন্টারেস্ট গুলো থাকে, সেগুলো যে একেবারে পলিটিক্যাল ইন্টারেস্ট বা তাদের যে মরাল ইন্টারেস্ট তার থেকে সম্পূর্ণ আলাদা, সেটা আলাদা। এই সব কিছু কারণে এটা হতে পারে যে আমাদের কিছুটা আশাভঙ্গ হয়েছে বা আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, যেহেতু হতাশ হয়। আমি যদিও রাষ্ট্রবিজ্ঞানে আমার কোন ধারণা নেই, তারপর আমি একজন সাধারণ কমন সেন্সের ভিত্তি থেকে আমি তিনটা কারণ আপনাদের সামনে উপস্থাপিত করলাম, যাতে করে আপনারা অন্তত এইটুকু বুঝতে পারে যে কোন বিদেশি রাষ্ট্রের সিদ্ধান্ত দিয়ে আসলে যে রাতারাতি আমরা অনেক কিছু অর্জন করবো, সেই প্রত্যাশা কিন্তু আমাদের থাকা উচিত। আমাদের যেটা প্রচেষ্টা সেটা আমরা করে যাচ্ছি। এখন সর্বশেষ কথা যেটা, যে আমাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কিন্তু একটু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? এবং এটাও কিন্তু অনেকেই আমাদের সমালোচনা করেন, তারপরে এটা বলতে বাধ্য হয়েছিলেন। সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু বিএনপি ব্যাখ্যা করেছেন একটু আগে, আমরা কিন্তু সেন্ট্রাল রাইট করেছেন, সেন্ট্রাল রাইট বা অনেক সেন্ট্রাল লেফট, এটাই সঠিক কথা। তারপরে একটি কথা আছে, আমরা সেন্ট্রাল রাইট হই বা না হই, বিএনপি কিন্তু শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক রাজনীতি, উদারনৈতিক রাজনীতি। আমরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস, এটা হচ্ছে একটি বিষয়। আর এর পাশাপাশি দ্বিতীয় একটি বিষয় আছে, এটা হচ্ছে একটি নীতিগত বিষয়। নীতিগত বিষয়টি কি? যে আমরা কিন্তু দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইছি। গণতন্ত্র এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, যে রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে সহিংসতার কোনো স্থান। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি সেই সহিংসতাবিহীন রাষ্ট্রীয় ব্যবস্থা পুনরুদ্ধার করতে গিয়ে সহিংস পন্থা অবলম্বন করি, তাহলে কি সেটা যুক্তিযুক্ত হবে? হবে না, এটা নিয়ম। এবং নীতিগত ভাবে বিলাতে একটি কথা আছে, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। কিন্তু আমি বা আমরা এই মুহূর্তে আমি স্পষ্ট ভাষায় আপনাদের বলে দিতে পারি, বিএনপি কিন্তু এই ধরনের, এটাকে ইংরেজিতে বলে শর্টকাট, এই ধরনের শর্টকাটে কিন্তু বিএনপি বিশ্বাসী, যে আমরা একটা সহিংস পন্থা অবলম্বন করে একটি অহিংস সিস্টেম আমরা পুনরুদ্ধার করব, এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য। এই শব্দটিও কিন্তু আমাদের কাজে আমরা যেটা করেছি দেখেছেন আপনারা, আমরা 2022 সালে আজকে থেকে 15 মাস আগে থেকে আমরা শুরু করেছি। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে প্রথমে, তারপরে জেলায়, তারপরে উপজেলা, এবং সবশেষে আমরা একদিনে 7000 ইউনিয়নে আমরা শান্তিপূর্ণ সমাবেশ, প্রতিবাদ সভা এবং পদযাত্রা মিছিল করেছি। সরকারের এত উস্কানি সত্ত্বেও কোথাও কি কখনো দেখাতে পারবেন যে 1 সেকেন্ডের জন্য কোথাও আমরা শান্তি ভঙ্গ করেছি? আমরা করি না, নট ওয়ান্স। এবং আপনারা দেখুন যে এই 15 মাসে আমরা লক্ষ লক্ষ, এমনকি আমি বলবো সব যোগ দিলে কোটি কোটি মানুষকে আমরা সম্পৃক্ত করছি। কিন্তু এটাও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ যে সহিংস হয়ে এই সরকারের উপরে ঝাঁপিয়ে পড়বে, আমরা কখনো সেটা সমর্থন করি না, এবং বাংলাদেশের মানুষ তার প্রমাণ হচ্ছে এই। দেখুন 28 অক্টোবর 2023 সেদিন পর্যন্ত দেখুন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল, কারণ তারা অহিংস আন্দোলনে বিশ্বাসী। বাংলাদেশের মানুষ কিন্তু বেসিক্যালি তারা কিন্তু শান্তিপ্রিয়, তারা অশান্তি পছন্দ করে। এবং দেখুন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঘটনা পরিক্রমায় এবং কিছুদিন
আপনারা দেখুন, যদি দেশে কিছুটা রিল্যাক্স করে সরকার, আমি জানি না সরকারের নীতি কি, সরকারকে আরো বেশি ক্র্যাকডাউন করবে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চেষ্টা করবে নির্বাচনের পরে, নাকি তারা মনে করবে আমাদের তো কাজ তার হয়ে গিয়েছে, আমরা এখানে একটু ফিরে যাই, তার উপরে নির্ভর করে। দেখুন, আমি স্পষ্ট ভাষায় বলতে পারি যে একটু যদি মানুষ সুযোগ পায় ঢাকা শহরে, ইনশাআল্লাহ 10-20 লাখ লোকের সমাবেশ আমরা অতি শীঘ্র করি, এই সরকারকে আমরা লাভ করতে। বক্তব্য দীর্ঘ করতে চাই না, সবশেষে একটি কথা, জঙ্গি কার্ডের ব্যাপারটা। সরকার কিন্তু অতীতে এই জঙ্গি কার্ড ব্যবহার করেছে, এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এই জঙ্গি কার্ড দেখিয়ে তারা পশ্চিমা শক্তিকে প্রতারিত করতে সক্ষম হচ্ছে, অথবা অন্য ভাষায় বলি, পশ্চিমা শক্তিরা সেই জঙ্গি কার্ড দেখে তারা নিজেরাই প্রতারিত, কারণ তারা বাংলাদেশের মানুষের, যে কথা আমি বলেছি, বাংলাদেশের মানুষের মন মানসিকতা, ক্যারেক্টার, আচার আচরণ এবং চিন্তাধারা সম্বন্ধে তারা অবহিত নয়, এবং সরকার সেই সুযোগটা তারা নেয়। কিন্তু আজকে কিন্তু বিশ্ব পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 28 অক্টোবর থেকে আজকে 28 জানুয়ারি, 3 মাস, পুরো 3 মাস হয়েছে। এই 3 মাসে সরকার বহুবার চেষ্টা করেছে পশ্চিমা শক্তিগুলোকে জঙ্গি কার্ড খাওয়ার জন্য, তারা সফল হয়। এবার কিন্তু পশ্চিমা শক্তিরা প্রতারিত হয়, কারণ তারা তাদের অভিজ্ঞতার আলোকে তারা অনেক কিছু শিখেছে বাংলাদেশের মানুষ সম্বন্ধে। পাশাপাশি এটাও সত্য যে আজকের বিশ্ব পরিস্থিতি কিন্তু 10 বছর আগের বিশ্ব পরিস্থিতি এক নয়। আজকে কিন্তু আইএস কোন ইস্যু নয় গ্লোবাল পলিটিক্সে, আজকে কিন্তু তালেবান গ্লোবাল পলিটিক্সে কোন ইস্যু নয়। কাজে এ সম্বন্ধে আপনারা নিশ্চিত থাকতে পারে যে সরকার আগের মতো এই জঙ্গি কার্ড দেখিয়ে কোথাও গিয়ে আক্রমণ করে কোনো বাড়িতে নাটক সাজিয়ে গোলাগুলি করে জঙ্গি ধরেছি বলে কারো মাথায় টুপি করিয়ে দিয়ে, বা একজন দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে পছন্দ করে, আমার দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে ধরে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে বলে এই জঙ্গি আমরা কি করে মারছি, এইসব নাটক নভেল এইগুলি আর বিশ্বের কাছে বিক্রি করতে পারবে না। এই বিষয়ে আপনার সবশেষে এই কথাই বলবো যে আসুন, যে অভিশাপ জাতির উপরে আওয়ামী লীগ দিয়েছে, সেই অভিশাপ থেকে আমরা জাতিকে মুক্ত করি, নতুবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগ কিন্তু ক্ষমা করবেই না। আওয়ামী লীগ এই পথে চলতে থাকলে আমি চিন্তিত নই, তারা নিজেরাই ইতিহাসে রাস্তা করে লিখে আপনার নিশ্চিত থাকবেন যে পথে তারা রাখছে। কিন্তু আমাদের একটি দায়িত্ব আছে বাংলাদেশের মানুষের প্রতি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি কথা আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে ব্যক্তি যে দল বড়, দলের দেশ বড়। আসুন আমরা সেই আদর্শে উদ্বৃত্ত হয়ে বাংলাদেশের জন্য আমরা জীবন পণ করে লড়াই করি, এদেশে গণতন্ত্র ফিরে।